হ্যালো, হ্যালো। নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে পড়াবো হচ্ছে শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত প্রথম পর্ব। বেশ কিছুদিন হলো হচ্ছে পুরনো সিলেবাস বা নতুন সিলেবাস কোনটা পড়া হবে এটা নিয়ে সবাই কনফিউশনে ছিল বা ছিলেন। সিলেবাস আপডেট হওয়ার কথা ছিল, এই জন্যে হচ্ছে সবাই ভাবছিলেন যে কোন সিলেবাসটা পড়বো, পুরনো সিলেবাসটা পড়বো কি পড়বো না, কি চেঞ্জ হতে পারে, সবাই একটা কনফিউশনের মধ্যে ছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে সময় এখন যে মানে এতদিন পরে আর কি যেখানে সে দাঁড়িয়েছে, এরপরে আর সামনে জুন যে পরীক্ষাটা হবে, জুনের 2024-এর যে পরীক্ষাটা হবে, এখানে সব মোটামুটি আর সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই, হলে পরেরটার জন্য হতে পারে। তা সেই জন্যে পুরনো সিলেবাসের ভিডিও এই যে সিলেবাসটা রানিং, সেই সিলেবাসটার ভিডিও আমি কন্টিনিউ করতাম না, একটুখানি অন্যান্য প্রসঙ্গ পড়িয়েছিলাম। যাই হোক, আবার এবারকার জুনের জন্য যে সিলেবাস অনুযায়ী যে সিলেবাস রানিং চলছে, সেখানে শ্রীকান্ত উপন্যাসটা আছে, তা কিছুটা অংশ পড়াবো আজকে, দেখা যাক কতটুকু হয়। তা চলুন শুরু করা যাক। আর একটা কথা, এটা আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, আমি একটা অনলাইনে ব্যাচ পড়াই। কেউ যদি পড়তে চান তাহলে এখানে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা কল করে জানতে পারেন। চলুন শুরু করা যাক। এবার শ্রীকান্ত যে উপন্যাসটা, শ্রীকান্ত উপন্যাসটা 1915, আমি সরাসরি মূল উপন্যাস আলোচনায় চলে আসছি। এখানে আর বেশি কথা, অন্যান্য কোনো কথা বলতে চাইলে পরে বলবো, এখন আমি পড়াশোনার দিকে একটু ফোকাস দিই। যাই হোক, 1915 থেকে 1916 পর্যন্ত প্রায় দীর্ঘ 13 মাস ধরে ভারতবর্ষ নামক পত্রিকায় হচ্ছে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তার লেখকের নাম কি তখন কি ছিল? শ্রীকান্ত শ্রীকান্ত শর্মা বোধহয়, শ্রীকান্ত শর্মা নামে, শ্রীকান্ত শর্মা নামে এই নামে প্রকাশিত হতো। কিন্তু তখন এই বইটার নাম কি ছিল? বইটার নাম দেওয়া ছিল হচ্ছে শ্রীকান্তর ভ্রমণ কাহিনী। শ্রীকান্তর ভ্রমণ কাহিনী। তা এই নামে দেওয়া ছিল। এটা হচ্ছে পরবর্তীতে কি হয়, এটা হচ্ছে দুইটি সংখ্যায় প্রকাশিত হয়। পরে প্রথম একটা সংখ্যা, পরে একটা সংখ্যা। প্রথম সংখ্যাটাই, প্রথম পর্বটাই আমাদের হচ্ছে সিলেবাসে আছে। এইটা হচ্ছে প্রথম পর্বটা মোট হচ্ছে কয়টি অধ্যায়? মোট 12টি অধ্যায়ে বিভক্ত, 12টি। তার মধ্যে একবার বলে 7টি, আর একবার হচ্ছে 5টি। প্রথম 7টি অধ্যায় হচ্ছে এক কিস্তিতে প্রকাশিত হয়, পরের 5টি আর এক কিস্তিতে প্রকাশিত হয়। এইবার এখানে একজনের নাম করতেই হয়, তিনি হচ্ছেন কে? ওই 1917 12 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স কি করেন, তার প্রকাশনী থেকে হচ্ছে এটা হচ্ছে পুস্তক আকারে প্রকাশ করেন, গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স। পরে কিন্তু ওই এক সংখ্যা লেখার পরে শ্রীকান্ত শর্মা এই নামটা চেঞ্জ করে পরের সংখ্যায় আমরা কি দেখতে পাই? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার আর আসল নামটা আমাদের সামনে এসে পড়ে। এই নামটাই তার আসল নামটা আর কি এখানে দেওয়া হয়। পরে আর এইরকম ছিল না। আর শ্রীকান্তর ভ্রমণ কাহিনী, এই ভ্রমণ কাহিনীটুকু পরে গিয়ে কি হয়, বাদ দেওয়া হয়, কারণ এ নিয়ে অনেক ব্যাপার আছে। যা কিছু হচ্ছে আনুষঙ্গিক, এই হচ্ছে এক্সট্রা কিছু তথ্য আপনাদের দিলাম। এখান থেকে অনেক সময় হচ্ছে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য তুলে দেয়। একটা মন্তব্য দিয়ে দিলে শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ না অশুদ্ধ সেটাকে নির্বাচন করতে দেয়। তাহলে প্রথম পর্বের যে কাহিনীটুকু যেভাবে শুরু হচ্ছে, সেখান থেকে আমি কিছুটা পড়াবো পরপর, দেখা যাক কতটুকু শেষ হয়, বেশি পড়াবো না।
কয়েকটা পার্টে ভিডিওটি তৈরি হবে, আপনারা দেখতে থাকুন। তাহলে এখানে বলছে যে শ্রীকান্তকে ভবঘুরে জীবনের নেশায় মাতিয়ে দিয়েছিল তার নাম কি? ইন্দ্র। এই প্রথম লাইন, এইখান থেকেও একটা কোশ্চেন এসেছিল ইউজিসি নেটে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর কি, যে শ্রীকান্তকে ভবঘুরে জীবনের নেশায় কে মাতিয়ে দিয়েছিল? সে হচ্ছে ইন্দ্রনাথ। প্রথম আলাপ হয় তাদের কোথায়? ফুটবল ম্যাচে। এখান থেকে প্রশ্ন এসেছিল ফুটবল ম্যাচে। স্কুলে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ চলছে, সেখানেই হচ্ছে কি হয়, ইন্দ্রর সঙ্গে শ্রীকান্ত দেখা হয়। এবার কি হয়, এবার খেলা হতে হতে মানে ওই হিন্দু মুসলমান একটা কি হয়, মারামারি বেঁধে যায়। এবার মারামারি বেঁধে যায়, আর এদিকে ওই লেখকের উপর কি হয়, মার শুরু হয়। চারিদিক থেকে ছেলেরা ঘিরে ধরে তাকে কি মারতে শুরু করে। তবে হঠাৎ কি হয়, হঠাৎ কোথা থেকে যেন ইন্দ্র ছুটে এসে তার মাথার উপরে পিঠ পেতে দেয়। এবার সে তো মার খাচ্ছে মাথা নিচু করিয়া, তার উপরে এই যে বলছে একটা ছাতার আস্ত বাট তাহার পটাশ করিয়া ভাঙিল, গোটা 2-3 মাথার উপরে পড়িল। এইবার মারামারি চলছে, পরে ইন্দ্র এসে তার মানে আর কি সেই মারটা নিজের পিঠের উপর নিয়ে নেয়। এইবার এই ইন্দ্র তাকে নিয়ে সোজা সেখান থেকে ছুটে চলে আসে, দৌড় দেয়, দৌড় দিয়ে ওই বড় রাস্তার ধারে একটা জায়গায় এসে দাঁড়ায়। সেখানে আর কিছু কাহিনী আছে, দেখো আস্তে আস্তে বলি। বলছে 5 থেকে 7জন মুসলমান ছোকরা তাকে ঘিরে ধরেছিল। এটা ভালো, কতজন মুসলমান ছোকরা ছিল? ছেলেটি কালো বাঁশির মতো নাক, কার কথা বলছে? ইন্দ্রর কথা বলছে। ছেলেটি হচ্ছে কালো বাঁশির মতো নাক, মুখে বসন্তর দাগ, নাম তার ইন্দ্রনাথ। এখান থেকে ইউজিসি নেটে কোশ্চেন দিয়েছিল। তাহলে মানে এই যাবৎ যতগুলো কোশ্চেন হয়েছে এখান থেকে প্রত্যেকটাই আমি উল্লেখ করতে করতে যাচ্ছি, আপনারা একটু দেখে রাখুন। আর কিছু কিছু কমন জায়গা আছে যে একদম মানে সিম্পল সাধারণ জায়গা, আপনার উপন্যাস সম্পর্কে ভিতরে কোনো জ্ঞান আছে কিনা সেটা চেক করার জন্য উপন্যাসগুলো থেকে কোশ্চেন দেয়। এবার কি কোশ্চেন দিয়েছিল যে শাহজির কবর সম্পর্কে একটা কোশ্চেন দিয়েছিল, যে প্রিয় বস্তুকে লুকিয়ে রাখার জন্য এটা হচ্ছে উত্তম স্থান। কোথায় না নদীর পাড়ে। নদীর পাড়ে যখন শাহজিকে কবর দেয়, সেই কি সম্ভবত তেঁতুল গাছের নিচেই, না ওই গাছের নিচে যখন কবর দেয়, তাই বলছে যে এটা হচ্ছে গঙ্গার পাড়ে শাহজিকে প্রিয় বস্তুকে লুকিয়ে রাখার সবচেয়ে শ্রেষ্ঠ স্থান বা খুব সুন্দর স্থান। তো প্রিয় বস্তুটি কি এই হচ্ছে প্রশ্ন ছিল। প্রিয় বস্তুটি হচ্ছে শাহজির কবর। এখানে ঘটনা হচ্ছে 3-4টে অপশন দিয়েছিল, যে অপশনগুলো খুবই ক্লোজ। তো যাই হোক, ভুল হওয়ার জায়গা এখানে খুব ছিল। এখানে লাট্টু অপশন ছিল, ছোট কলের লাট্টু ছিল, তারপরে এই যে শাহজির কবর ছিল, তারপর আর বাকি 2টো অপশন ছিল। তা এখান থেকে এরকম সাধারণ কোশ্চেন দিয়ে থাকে, মানে খুব সাধারণ জায়গা থেকে। তা আপনাকে চেক করা হয় যে উপন্যাসের ভিতরে আপনি কতটুকু পড়েছেন, এটা হচ্ছে বিষয়। তা আমি কিছু কিছু জায়গা ধরিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা সেই জায়গাগুলি ফলো করবেন, দেখবেন পড়েছেন কি পড়েননি। তা আর বাদ বাকি খুঁটিয়ে একটু পড়তেই হয়, উপন্যাস থেকে কমন দেওয়া খুব টাফ ব্যাপার। তা আসি তারপরে কি বলছে, মাস 2-3 পূর্বে শহরে এসেছে পিসিমার বাড়িকে, এখানে শ্রীকান্তর কথা বলছে। কোথায় এসেছে? শ্রীকান্ত না পিসিমার বাড়িতে এসেছে। এবার কি বলছে, যে মিউনিসিপ্যালিটির কেরাসিন ল্যাম্প লোহার থামের আলো জ্বলছিল রাস্তায়, যেখানে এসে 2জন দাঁড়িয়েছিল, সেখানে হচ্ছে কি এই মিউনিসিপ্যালিটির কেরোসিনের ল্যাম্প। এইটা থেকে একবার কোশ্চেন দিয়েছিল যে কিসের ল্যাম্প জ্বলছিল, কেরোসিনের ল্যাম্প না ইলেকট্রিক ল্যাম্প জ্বলছিল। তা এইখানে কেমন প্রশ্ন দেয়, এইগুলোকে চেঞ্জ করে দেয়। এইগুলো লাইনটা এরকম পুরোটাই চেঞ্জ করে কি 2-1টা জায়গায়, এই যে ছোট ছোট জায়গাগুলো চেঞ্জ করে দেয়। ইলেকট্রিক ল্যাম্প জ্বলছে ইলেকট্রিক ল্যাম্পের লোহার থামে আলো জ্বলছিল রাস্তায়, এরকম করে দিয়ে দেবে। এটা হচ্ছে ব্যাপার। তা এবার এইভাবে মনে রাখো যে এখানে কিসে কেরোসিনের ল্যাম্প জ্বলছিল। কেরোসিনের ল্যাম্প জ্বলছিল। বলছে ইন্দ্র সিদ্ধির পাতা খেতে দিয়েছিল। কিসের পাতা? সিদ্ধির পাতা। পরে একটা সিগারেটও দেয়। 2টি সিগারেট খাবার জন্য ধরালো। বেশ। তারপরে কি বলছে, এই ঘটনার মাস খানেক হয়েছে, গত হয়েছে। কি হয়েছে? ওই কাদের বাড়িতে এই রায়েদের একটা বাগান ছিল, রায়েদের বাগান, সম্ভবত এটা দেখে নেবেন, রায়েদের বাগান।
সেই রায়েদের বাগানের ভিতর দিয়ে রাত 12টার সময়, কটার সময়, রাত 12টার সময় বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। তা পিসিমা বলছে এই বাঁশি বাজাচ্ছে কে রে? তা বাঁশি বাজাচ্ছে কে? তখন পিসিমার বড় ছেলে নবীন, নবীন কনফার্ম করলো, মানে নবীন বললো যে ওটা হচ্ছে ইন্দ্র ছাড়া কেউ নেই, কেউ নয়। কারণ ইন্দ্রর হচ্ছে ভয়টাই তেমন কিছু নেই, রাত বিরাত যেখান থেকে মানে যেখানে সেখানে ও হচ্ছে থাকে, যেখান থেকে ও যেটা মনে হয় সেখানে সেই কাজটাই করে। মানে যদি মনে হয় যে এই গভীর জঙ্গল, এখানে অনেক সাপ পোকের ভয় আছে, কিন্তু তা আমাকে যেতে হবে শর্টকাট এই রাস্তায়, ওই রাস্তা দিয়ে চলে যাবে, এইরকম মানে নির্ভীক মানুষ ছিল ইন্দ্র। তাই এখানে কি একটা বংশীধ্বনি শোনা যাচ্ছে, বংশীধ্বনিতে কি রামপ্রসাদের সুর, বংশীধ্বনিতে কিসের সুর মানে শোনা যাচ্ছে? রামপ্রসাদী গানের সুর পাওয়া যাচ্ছে। এটা ইউজিসি নেটের প্রশ্ন। তারপরে দেখেন বলছে এইবার পিসিমাদের বাড়ি থেকে, এটা ইউজিসি নেটে একবার কোশ্চেন দিয়েছিল যে পিসিমাদের বাড়ি থেকে যে রায়েদের আমজাম কাঁঠালের যে বাগান, সেই বাগানটা কোন দিকে? তাহলে দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব। আচ্ছা, বাড়ি থেকে এইটা যদি এইটা আমি এইভাবে দিক নির্দেশ করে নিলাম, এটা হচ্ছে কি উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। আমরা ম্যাপে ম্যাপ যেভাবে করি আর কি। তাহলে এই দিকটাই হচ্ছে দক্ষিণ পূর্ব। তো দক্ষিণ পূর্ব দিকে কি হয়েছে? আম আর কাঁঠালের বাগান। আর বাঁশি বাজাচ্ছে কে? ইন্দ্র। কটার সময়? রাত 12টার সময়। তাহলে পরে কি আছে খেয়াল করো। পরে আছে বলছে পিসিমার বড় ছেলে নাম তার কি? নবীন। নবীনকে জিজ্ঞাসা করেছিল, ওই যে ওই কথাটা, হেডমাস্টার গাধার টুপি পরানোর আয়োজন করাতে সে মাস্টারের পিঠের উপর কি একটা করে ঘৃণা ভরে স্কুল থেকে পালিয়েছিল। কে পালিয়েছিল? শ্রীকান্ত। শ্রীকান্ত, সরি শ্রীকান্ত বলছি, শ্রীকান্তর গুরু এখানে শ্রীকান্ত না, ইন্দ্রর কথা বলা হচ্ছে, শ্রীকান্ত না। ইন্দ্র পালিয়েছিল স্কুল থেকে। পরে কারণটা জানা গেল কি, ইন্দ্র হচ্ছে ওই যে মানে স্কুলের মধ্যে বিদ্যালয়ের কক্ষে ওই যে যে গুরুমশাই পড়াতেন, সেই গুরুমশাই কি ওই পড়াতে এসে ঘুমাতেন, পড়াতে এসে ঘুমাতেন, ছাত্রদের কাজ দিয়ে নিজেই ঘুমিয়ে পড়তেন। তাই এবার কি হয়েছে, ওই তখন ইন্দ্র কি করেছিল, পিছন থেকে ওই তার টিকি কেটে নিয়েছিল, টিকিটা কেটে তার পকেটের মধ্যে দিয়ে এসেছিল, গুরুদেবের পকেটের মধ্যে সেটা দিয়ে দিয়েছিল। দিয়ে তারপরে এই ঘটনা যখন ঠিক পেয়ে গেল, তখন মাস্টারমশাই কি বললো, মাস্টারমশাই তার কেউ এই গাধার টুপি পরানোর আয়োজন করেছিল, যে ছেলেটাকে গাধার টুপি পরানো হবে। এত বড় দুঃসাহস করে কি করে? তা এই ঘটনার পরে ইন্দ্র দেখলো যে না, এত বড় কঠিন অপমানের চেয়ে আমাকে আর স্কুলে না যায় ভালো। এই সিদ্ধান্ত নিল, নিয়ে সেই ঘৃণা ভরে স্কুল ত্যাগ করে চলে এলো। তারপরে আর তাকে কেউ স্কুলে পাঠাতে পারেনি। কি বলছে যে হিন্দুস্তানি পণ্ডিতজি ক্লাসের মধ্যে নিদ্রাকর্ষণ করতো, তাই ইন্দ্র তার টিকি কি করেছিল, কেটে পকেটে নিয়ে দিয়ে এসেছিল। তারপর বলছে বাড়িতে 10 থেকে 15 জন অভিভাবক ছিল তার, আর 10-15 দিন তার উদ্দেশ্য পাওয়া গেল না। পশ্চিমের গঙ্গায় পাঞ্চি ভাসিয়েছে। ওই যে স্কুল ত্যাগ করে চলে আসার পরে সে 10-15 দিন তার আর কোনো টিকি খুঁজে পাওয়া গেল না। তাহলে কোথায়? পশ্চিমে গঙ্গায়, বাড়ি থেকে পশ্চিমের দিকে গঙ্গা, সেই গঙ্গায় পাঞ্চি ভাসিয়েছিল, মানে ছোট ইন্দ্রের একটা ছোট নৌকা ছিল, সেই নৌকাটা ভাসিয়েছে। পাঞ্চি মানে নৌকা। তারপর বলছে শ্রাবণ মাস ঘটনাটা এবার শুরু হয়েছে কোন মাসে? শ্রাবণ মাস। কোন সময়? মানে ওই যে বাঘ দেখতে পাবে আর কি, ওরা বাড়িতে বসে সবাই পড়বে আর এদিকে বাঘ দেখতে পারবে, বহুরূপী বাঘ সেজে আসবে, সেই ঘটনা হচ্ছে। দেখো কি হয়েছে, শ্রাবণ মাসে রেডি তেলে সেচ জ্বালানো পিসেমশাই ক্যাম্বিসের খাটে বসে সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করছেন। পিসেমশাই কি হয়েছে, ওই সন্ধ্যার সময় আস্তে আস্তে এমন ঢুলে ঢুলে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। আর বলছে ক্যাম্বিসের খাটে বসে সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করছেন। আর বৃদ্ধ রামকমল মশাই কি আফিম খান, তিনি কি খান? আফিম খান, আর হচ্ছে কি থেলে হুকোই ধূমপান করছেন। তাহলে আফিম কে খান? বৃদ্ধ রামকমল মশাই, তিনিও আছেন এই হচ্ছে পিসে মশাইয়ের সঙ্গে। তাই এবার কি হয়েছে, হিন্দুস্তানি এক পেয়াদা কি কিসের সুরে গান ধরেছে না, তুলসীদাসের সুরে গান ধরেছে। আর বলছে আমরা 3 ভাই মেজদার তত্ত্বাবধানে পড়াশোনা করছি। এই শ্রীকান্ত প্লাস আরো তার 2 জন, 3 জন হচ্ছে কি হয়েছে, মোট 3 জন
কার মেজদার তত্ত্বাবধানে পড়াশোনা শুরু করেছি। কি হয়েছে দেখো, ছোটদা, যতীনদা আর আমি, ছোটদা, যতীনদা আর আমি তিনজন তৃতীয় আর চতুর্থ শ্রেণীতে এরা পড়ে আর কি। তো এবার কি বলছে, মেজদা 2বার এন্ট্রান্স ফেল। এন্ট্রান্স মানে হচ্ছে মাধ্যমিক, এমপি। কয়বার, এটা ইউজিসি নেটের প্রশ্ন। মেজদা 2বার এন্ট্রান্স ফেল, সে কি করে, তার তত্ত্বাবধানে এরা পড়াশোনা করে। এইবার পড়াশোনা করছে, দেখো এর কিছু কিছু নিয়ম ছিল পড়াশোনার। এবার এই যে ঘটনাটা বললো যে সন্ধ্যার তন্ডাটুকু উপভোগ করছেন, পরিবেশটা, বাড়ির পরিবেশ, শ্রীকান্ত যে বাড়িতে থাকে তার পিসির বাড়িতে, সেই বাড়ির পরিবেশটা সন্ধ্যার সময় কেমন দেখো। এবার এইখানে হচ্ছে সেই বহুরূপী আসবে আর কি, বাঘ সেজে বাঘ সেজে আসবে, সবাই বাঘ বাঘ করে চিৎকার করে সারা বাড়ির আলোড়ন ফেলে দেবে। পরে দেখবে যে শ্রীনাথ বহুরূপী। আচ্ছা, সেই কাহিনী পরে বলছি। এটা একটু দেখি কি বলছে। পড়ার সময় ছিল, এখান থেকে ইউজিসি নেটে বহু কোশ্চেন, মানে বহুবার কোশ্চেন দেয়। পড়ার সময় ছিল কত, 7:30, 7:30 থেকে 9টা। এক মিনিট, তাহলে পড়ার সময় ছিল কটা, জলের বোতল। পড়ার সময় ছিল হচ্ছে 7:30 থেকে 9টা। ক ঘন্টা পড়তে, তাহলে 1 ঘন্টা 30 মিনিট, তাহলে 1.5 ঘন্টা, রাত্রে 9টা পর্যন্ত পড়তো। আর কাগজ কাটা ছিল, মেজদার একটা নিয়ম ছিল যে যে যদি কেউ বাইরে যায় তাহলে কিছু কিছু কাগজ কাটা ছিল, সেই কাগজগুলো তার সামনে দিতে হতো। দেওয়ার পরে সে যদি সেই কাগজ দেখে সেটা যদি মঞ্জুর করতো তাহলে সে সেইটা করতে পারতো। যেমন কাগজ কতগুলো কাগজ কাটা ছিল, এটা ইউজিসি নেটের প্রশ্ন। ইউজিসি নেটের প্রশ্ন যে কতগুলি কাগজ কাটা থাকতো মেজদার কাছে, 20 থেকে 30টা। তাতে কি লেখা থাকতো, বাইরে যাওয়া, থুতু ফেলা, নাক ঝাড়া, তেষ্টা পাওয়া ইত্যাদি। পড়ার সময় আর কি বেসিক আনুষঙ্গিক যে জিনিসগুলো হয়ে থাকে, আমরা মাঝে মধ্যে একটু ব্রেক নিই, পড়তে পড়তে একটু ব্রেক হয়ে গেলে, বেশিক্ষণ পড়া হয়ে যাওয়ার পরে আমরা একটু ব্রেক নিই, সেটাই। তো এবার কি হয়েছে যে যতীনদা কি ধরলো, যতীনদা বললো যে নাক ঝাড়ার যে কাগজটা, সেই নাক ঝাড়ার সেই কাগজটা নিয়ে তার সামনে ধরলো, অনুমতি দিল। অনুমতি দিয়ে কি, অনুমতি কেমন করে দিচ্ছে না, মেজদা ঘাড় নাড়িয়ে হুঁ করে বলছে ঠিক আছে। টাইম কটা, এর জন্য আবার টাইম আছে, এত হচ্ছে মানে খুব কঠোর শাসন ব্যবস্থা। 8:33 থেকে 8:34 8টা বেজে 34:34, তাহলে কয় মিনিট সময় না, 1.5 মিনিট সময় দিয়েছে। 1:1 2 মিনিট, 1.5 মিনিট সময় দিয়েছে। না কিসের জন্য, নাক ঝাড়ার জন্য। এটা ইউজিসি নেটে প্রশ্ন দিয়েছিল। আর ছোটদা এবার বলছে যে থুতু ফেলা, ছোটদা ওই দেখে দেখে ওকে কি বলছে যে না, থুতু ফেলা, থুতু ফেলার জন্য হচ্ছে থুতু ফেলার একটা কাগজ নিয়ে তার সামনে ধরেছে। তখন মেজদা বললো না, যাবে না। 2 মিনিট পর এবার দেখলো যে না, এটাতে কাজ হচ্ছে না, তাহলে কি করা যায়। তো 2 মিনিট পরে আর একটা কাগজ তুলেছে, কাগজটাতে কি ছিল, তার তেষ্টা পাওয়া। এইবার হচ্ছে মেজদা মঞ্জুর করলো এবার তেষ্টা পাওয়ার জন্য টাইম কত, 8:41 থেকে 8:47। কয় মিনিট, 6 মিনিট সময় দিয়েছে জল খাওয়ার জন্য। কাকে, ছোটদাকে। এইবার এটা বিষয়টা এরকম না যে আমি যেমন খুশি তেমনই করলাম, মানে যেমন খুশি তেমন এইরকম চিরকুট সামনে ধরিয়ে দিলাম আর আমার মঞ্জুর হয়ে গেল। এবার যেটা হবে, মানে যেটা যতটা টাইম এরা নেবে, 1 সপ্তাহ পরে সবগুলো আবার কৈফিয়ত তলব করা হবে। 1 সপ্তাহ পরে তাদের কৈফিয়ত তলব করা হলো, আমি করলো হয়। এবং তারপরে যদি দেখা যাচ্ছে না, এই টাইমটা অনেক বেশি নিয়েছে, এই টাইম অনেক খরচ করেছে, সেই অনুযায়ী তার শাস্তির বিধান আছে, অনেক টাইট সিকিউরিটি আর কি। তা এবার কি বলছে, আমরা গভীর অধ্যয়নরত 4টি প্রাণী, মেজদাকে দিয়ে 4টি প্রাণী। যতীনদা ছোটদা চিৎকার করে উঠেছিল বাঘ বলে, বাঘ দেখে। আচ্ছা, যতীনদা, ছোটদা এরা কি করেছে, চিৎকার করে উঠেছে। আর মেজদা চিৎকার করে উঠেই ফিট, মেজদা চিৎকার করে উঠেই ফিট হয়ে গিয়েছে। কেননা ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখেছে। বলছে যে চোরকে মেরেছিল। এবার কি হয়েছে, এই কথা বলার পরে চারিদিকে হুটোপাটা, ল্যাম্পো ট্যাম্পো নিভে গিয়েছে। মানে তখনকার ওই ধরনেরই ছিল না তো, ওই সলতে সর্ষের তেল দেওয়া, তার আগে সলতে এরকম ফেলে দেওয়া, সে সলতের মাথায় আগুন ধরিয়ে দিত। তো এবার বলতে সব নিভে টিভে গিয়েছে। তারপরে যখন করলো, সব ঠিকঠাক করলো,
আর এদিকে অন্ধকারের মধ্যে একজনকে ওই ভট্টাচার্য মশাই, যে হচ্ছে রামকমল ভট্টাচার্য মশাই, উনি কি করেছিলেন, উনি হচ্ছে ওই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পালিয়ে যাওয়া কি, ওই মনে করেন বাঘ এসেছে, বাঘের কথা শুনে উনি পালিয়ে যেতে চাইছে। তা এইবার তখন কি, ওই চোর বলে ভট্টাচার্য মশাইকে ধরে বেদম মার মেরেছে, বেদম পিটানো পিটিয়েছে। তা এইবার যখন আলো টালো নিয়ে এসে দেখা গেল সে চোর আর কেউ নয়, স্বয়ং ভট্টাচার্য মশাই। এবার সবাই তখন লজ্জিত যে কি কি কাজ করলাম, ভট্টাচার্য মশাইকে চোর ভেবে মারলাম, সবাই ধরো বেদম মার মেরেছে, কি আর করা যাবে। তা এই মেজদা এবার জ্ঞান ফিরে বলছে, না রয়্যাল বেঙ্গল টাইগার। কি দেখে ফিট হয়েছিল, না রয়্যাল বেঙ্গল টাইগার। কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো, বলছে ওই তো উঠোনের ডালিম গাছের সাইডে কি বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এর মধ্যে কি হয়েছে, প্রথমে ডালিম গাছের পাশে বসে থাকতে কে দেখে, পালোয়ান কিশোরী সিং। এবার তখন এই পিসেমশাই শুরু করে দিয়েছে, গগনবাবুদের একটি মুঙ্গেরি গদা ছিল, বলছে মুঙ্গেরি গদা বন্দুক ছিল। আর পিসেমশাই কি বলছে, সরকি লাও, বন্দুক লাও, মানে তোড়জোড় বিশাল আর কি, বিশাল এই তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে এরা কি করে, সাহসের চেয়ে লম্ফঝম্পটাই বেশি, আস্ফালনটা বেশি, এদের সাহস তেমন নেই। তা এবার কি হয়েছে, ঠিক সেই সময় ইন্দ্র চলে এসেছে, ইন্দ্র যাচ্ছিল ওদের বাড়ির উপর দিয়ে। তাই ইন্দ্র এসে বলছে, কোথায় বাঘ দেখি তো। তাই ইন্দ্র তখন কি বললো, ইন্দ্র কহিল, দারিক বাবু এ বাঘ নয়, বোধ হয় আসলে সে ছিল শ্রীনাথ বহুরূপী। বলছে, ইন্দ্র বললো যে দারিক বাবু এ বাঘ নয়। তখন আস্তে আস্তে যখন ওকে দেখতে আসছে, তখন আসলে ওই ডালিম গাছের কাছ থেকে কি হলো, শ্রীনাথ বহুরূপী বলল যে বাবু আমি বাঘ বাঘ নই, বহুরূপী, শ্রীনাথ বহুরূপী। শ্রীনাথের বাড়ি ছিল কোথায়, শ্রীনাথের বাড়ি ছিল বারাসাতে। এবং তার সেই কালে, সেই আগের দিনই কি তাদের বাড়িতে নারদ সেজে হচ্ছে এসেছিল গান করতে, পরের দিন চলে এসেছে বাঘ সেজে। এবার সবাইকে চমকে দিয়ে এরকম একটা ঘটনা ঘটাবে, কিন্তু ওই যে চমকাতে গিয়ে সবাইকে কি হয়েছে, সবাই যখন ভয়ে এইরকম বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছে, তখন ও নিজেই ভয় পেয়ে গেছে, এইবার জানি আমি যদি বাঘ হিসাবে ধরা পড়ি তাহলে আমার নাকি পিটানি হবে। তা এবার কাঁদো কাঁদো গলায় ডালিম গাছের কাছ থেকে বলছে, বাবু আমি তো বাঘ নই, আমি শ্রীনাথ বহুরূপী, আমি বহুরূপী আর কি। তা এইবার তারপরে সবাই এইবার নিয়ে এসে ধরে নিয়ে এসেছে। এবং ঘটনা হচ্ছে কি, যে সবাই যে কে কত বড় সাহসী তার সেটা নিয়ে হচ্ছে হাসি ঠাট্টার রোল শুরু হয়েছে। তা যাই হোক, তো নিজেদের নির্বুদ্ধিতা দেখে কি মানুষ এক একজন তো এক এক রকমই হবেই, মানে লজ্জিত হয়েছে আর কি। তা এবার তাহলে তো পিসেমশাই কি বললো, পিসেমশাই বললো যে ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু তার শাস্তির স্বরূপ কি করা হবে, লেজ কেটে দেয়া হবে। তাহলে লেজ কেটে দেওয়া বলতো, শাস্তি স্বরূপ তো কিছু একটা করার দরকার, তাহলে তার লেজটা কেটে দাও। যাক, এবার বলছে সেই দিন রাত্রে ইন্দ্রর সাথে মাছ ধরতে গিয়েছিল কে, শ্রীকান্ত। দেখি আর দু একটা পড়ানো যায় কি। তা এবার দেখো তারপরে কি বলছে, দুই নম্বর এপিসোডে কি বলছে, কটা এপিসোড পড়ানো যায়, কটা অধ্যায় পড়ানো যায় দেখা যায়। তা এরপরে কি হচ্ছে, যে ইন্দ্রর সঙ্গে শ্রীকান্ত কোথায় আছে, মাছ ধরতে যাচ্ছে। ইন্দ্র প্লাস শ্রীকান্ত, এখানে এই পর্বটা আছে শুধু মাছ ধরার পড়া, মানে পালা, মাছ ধরা। মাছ কি করে ধরবে, দেখো আমি বলে দিই কিছু। ব্যাপারটা হচ্ছে, একটা ইন্দ্রের একটা নৌকা আছে, ডিঙি আছে, সেটা আমি, ডিঙি মানে ছোট নৌকা। এখানে সেতু মতো দেওয়া থাকে, এগুলো জল সেঁকতে হয়। তা যাই হোক, আচ্ছা 1 মিনিট দেখে আমি একটা নৌকায় বানিয়ে দিই। তা এরকম জায়গায় বসার জিনিস থাকে, বসার জায়গা থাকে। আর এখানে একজন বসে, এখানে একজন বসে, বা এখানে একজন, এক দুজন বসা যায়। তা
এরকম চড়াট মতো দেওয়া থাকে, চড়াট মতো দেওয়া থাকে। তা এখানে কি হয়েছে, ইন্দ্রের একটা নৌকা ছিল, সেই নৌকায় চড়ে তারা দুইজন গিয়েছে হচ্ছে মাছ ধরতে, জেলেদের মাছ চুরি করতে, মাছ ধরতে না, মাছ চুরি করে নিয়ে আসবে। রুই কাতলা এই মাছগুলো, সে বড় বড় রুই কাতলাগুলো চুরি করে নিয়ে এসে কোথায় বিক্রি করবে, জেলে পাড়ায় দুজন মানুষকে বিক্রি করে 5টা টাকা অর্জন করবে। সেই ঘটনায় হচ্ছে এখানে দ্বিতীয় এপিসোডে বলা আছে। দেখো কি বলছে, নিশিথিনী রাত্রি বিরাট কালী মূর্তি ধারণ করেছে, জলের স্রোতের উপর বালির পাড় ভাঙার শব্দ। এটা ইউজিসি নেটের প্রশ্ন দিয়েছিল এর আগের বার, যে জলের স্রোতের উপর কিসের শব্দ হচ্ছিল, বালির পাড় ভাঙার। আর কাপুরুষ বলেছিল কে, যে শ্রীকান্তকে কাপুরুষ বলেছিল, শ্রীকান্তকে কাপুরুষ বলেছে কে, কে ইন্দ্র। এটা ইউজিসি নেটের প্রশ্ন। শ্রীকান্তর বয়স তখন 14-15 বছর হবে। বলছে বেটাদের 4খানা ডিঙি আছে, ওই যে যে জেলেদের কাছ থেকে ওরা মাছ চুরি করবে, সেই জেলেদের কটা ডিঙি আছে, 4খানা ডিঙি আছে। আর বলছে যদি এখান থেকে ডিঙি ছেড়ে যদি ওরা যদি ধরে ফেলে, তার ডিঙি থেকে লাফ দিয়ে আমি যদি গঙ্গায় যদি লাফ মারি, তাদের স্রোত যা আছে তার মোটামুটি 6-7 ক্রোশ দূরে গিয়ে আমি কোথায় উঠতে পারবো, সাতুয়ার চর। সেখান থেকে সাতুয়ার চর থেকে হচ্ছে পরের দিন সকালবেলায় ওই নদীর পাড় বেয়ে বেয়ে হচ্ছে যদি চলে আসলে আর কোনো ভয় নেই, তাহলে আমাকে আর ধরতে পারবে না। তাহলে যেখানে ওরা গিয়েছিল সেখান থেকে সাতুয়ার কত ক্রোশ, 6 থেকে 7 ক্রোশ দূর। এবার বালির পাড় ভাঙছে, বালির পাড় যেখানে নদীর থেকে কত কত হাত উঁচু না, 10 থেকে 15 হাত উঁচু। এই ধরো নদী, এই নদীর উপরে যে পাড়গুলো, এই পাড় হচ্ছে কত, 10 থেকে 15 হাত উঁচু। তাহলে কি হয়েছে, 10, 15, 20 ওজনের রুই কাতলা 5 থেকে 6টা ইন্দ্র নৌকায় নিল। তারপরে নেয়ার পরে এইবার হঠাৎ কি হয়েছে, চুরি করে নিয়ে আসার পথে ওই জেলেরা ঠিক পেয়েছে। জেলেরা ঠিক পাওয়ার কারণে ওদের নৌকাকে অনুসন্ধান করার জন্য ওদের পিছন আসছে। এইবার এর মধ্যে ইন্দ্র কি করেছে, ওই সামনে একটা ভুট্টার ক্ষেতের মধ্যে ওর নৌকা ঢুকিয়ে দিয়েছে, ডিঙিটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে এবার চুপচাপ আছে। তখন বলছে যে এই মানুষটা হচ্ছে কি মানুষ না ভূত পেত, এর কোনো জীবনের মায়া নেই, জীবনের কোনো ভয় নেই, এত মানে নির্ভীক। সেখানে সাপ আছে, বড় বড় মানে কি বলে জাত সাপ টাপ আছে অনেক সময়। তা এবার কি হয়েছে, এই যে জাত সাপ টাপ এগুলো যে ছিল, এগুলো সে কিছুই ভয় করছে না। কারণ কি, সে বলছে যে একদিন তো মরে যাবই, তাহলে আর মরা বলে অত ভয় কি। তো এইরকম ব্যাপার আর কি। আর জীবনে প্রথম হচ্ছে কি হয়েছে, শ্রীকান্ত জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, সেই ব্যাপারটা বলছে 5-6 দিন ইতিপূর্বে এখানে এসেছে, আগেও এইরকম হয়েছে। তারপর কি বলছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা, সেই কথাটাই বলছে, প্রবাদটা বলছে কে, ইন্দ্র। তারপর কি বলছে, 8 থেকে 10 হাত দীর্ঘ ভুট্টা আর জনার ক্ষেত সেখানে লুকিয়েছিল তারা। আর এদিকে সাইডে কিসের শব্দ হচ্ছে, ক্যানেসটা পেটানো, চেরা বাঁশের কাটাকাট যে মানে চেরা বাঁশ দিয়ে যদি এইভাবে যদি টানা হয়, দুটো বাঁশে লাগার পরে যে শব্দ হয়, সেই শব্দটা হচ্ছে কি করে না, এই পদ্ধতিতে হচ্ছে বুনো শুয়োর তাড়ানো হচ্ছে। এটাও ইউজিসি নেটের প্রশ্ন। তারপর কি, ঢোড়া, বোড়া, গোকরো, নানান ধরনের সাপ এই ভুট্টার ক্ষেতে ছিল, নানান ধরনের সাপ। আর ভুট্টার ক্ষেতে এরকম জল হয়ে আছে, বেশ ভালো খানিকটা জল। আর এদিকে ভুট্টার ক্ষেতের উপরে কি হয়ে আছে, সাপ টাপ যে যার মতো আছে। ধরো ওদের দেখা পেয়ে এক একজন জলে জলে ঝপাত করে নামছে, এরকম বর্ণনা করা আছে আর কি। তার ডিঙিটা এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে ওরা ঠিক না পায়। তারপরে কি বলছে যে ওই লোকটা কি মানুষ না দেবতা না পিশাচ, শ্রীকান্ত বলছে কার সম্পর্কে, ইন্দ্র সম্পর্কে বলছে। আর ইন্দ্র কি বলছে, মরতে তো একদিন হবেই, ব্যাস। এইবার এই নৌকায় হচ্ছে কি করা, নৌকায় থেকে ওই মাছ বিক্রি করার ঘটনা, এখানে মাছ বিক্রি করার ঘটনায় এই এপিসোডে আছে, 3 নম্বর এপিসোডে। দেখো কি বলছে, নৌকায় বসে 2 ঘন্টা কেটেছিল, আর আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হলো। 2 ঘন্টা তো এমনি কেটেছে। আর ও কি করে বলেছে, মানে কি করতে বলেছে, ইন্দ্র বলেছে তুই এখানে থাকবি, যদি কেউ মাছ চাইতে আসে তাই দিবি না,
আর তুই ভয় পেলে রাম নামে জপ করবি। তাই এইবার সেই বলছে স্বয়ং আমি যদি আসি তাও দিবি না, আর দেখবি যে তার পিছনে ছায়া আছে কিনা। ওর আবার এইসব ভূত পেতে একটু বিশ্বাস করে, কিন্তু ভয় নেই। থাকতেই পারে ভূত পেতে, এরকম থাকতে পারে, কিন্তু এরকম একদম ভয় নেই ইন্দ্র। তা এরকম বলে গিয়েছে। আর খানিক পরে দেখে দেখে যে এরকম হচ্ছে দুজন মানুষ নিয়ে ও আসছে, এসে তারপর কি হলো, মাছগুলো সব দিয়ে দিল, আর বিনিময়ে 5টা টাকা নিল। কয়টি টাকা? 5টা টাকা নিল তাদের কাছ থেকে। সে টাকা কোথায় দেবে? তার দিদিকে দেবে, অন্য অন্নদা দিদির কাছে দেবে। সে গল্প 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 পরে আছে। তা বলছে বৃন্দাবনের 2টি কিশোর কিশোরীর লীলা বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র। এই হচ্ছে এই প্রসঙ্গে একটু মানে এই ঘটনার ফাঁকে এরকম বর্ণনা করা আছে। বলছে কেউ যদি মাছ চাইতে আসে দিস নে। ইন্দ্র বলছে, দুজন হিন্দুস্তানি ও ইন্দ্র কি হয়েছে, মাছ বিক্রি করে দিল টাকার বিনিময়। ভয় পেলে রাম নাম করতে বলে। দেখো এই যে, তারপর বলছে দক্ষিণ দিকের অগ্রিব মগ্ন বন ঝাও এবং কষার বন মাথা, এই দুটো অসমবয়সী মানব শিশুর পানে চেয়ে রইল। মানে কি হয়েছে, এইখানে ওরা যেখানে যেখানে নৌকা নিয়ে আবার যেখানে কি হবে, মানে ও যেখানে আছে তার একটু কাছেই কি হয়েছে, এ একটা ঘাট, মানে বট, সেই যেখানে যাবে সেইখানে একটা কি আছে, বট গাছ আছে। বট গাছের পাশে ওর দিদির কাছে যেতে হলে যেখানে যেতে হয় আর কি, এই আশেপাশে হচ্ছে চনার আর ঝাউয়ের বন আছে। আর সাইডে হচ্ছে যে নদী আছে, সেই নদীর ডিঙি নিয়ে তো নদী দিয়ে যাবে। এবার সেই নদী দিয়ে যাওয়ার সময় ওই যেখানে ওর দিদির বাড়ি যেতে হলে যেখানে হচ্ছে যে ঘাটে করতে হয়, নৌকা বাঁধতে হয়, সেই ঘাটে গিয়ে নৌকা বাঁধার সময় দেখে যে একটা মরাটা ভেসে আছে। তার বয়স তার 6 থেকে 7 বছর হবে। সে একটা বালক। বলতে 3-4 ঘন্টা আগেই মারা গেছে। কিসে না, কলেরা। তখন কলেরার প্রাদুর্ভাব ছিল। আর এখানে সরু একটা ঘাট, বট গাছের সাইডে একটু সরু একটু ঘাট আছে, সেখান থেকে হচ্ছে যাতায়াত করে আর কি। তা এবার কি হয়েছে, বলছে যে সনাতন হিন্দুর ঘরের বৈশিষ্ট্য ইত্যাদি পবিত্র পূজা রক্তের বংশধর হইয়া যা জন্মিয়া জন্মগত সংস্কার বশত মৃতদেহ স্পর্শ করাকেই এক ধরনের ভীষণ কঠিন ব্যাপার বলে মনে করেছি। শ্রীকান্ত ওই যে ওই যখন ওই মোড়াটাকে বলে, মোড়াটাকে হচ্ছে ইন্দ্র বলে যে আমি একটু সরিয়ে দিয়ে আসি, না হলে বলা যায় না শিয়াল কুকুরে টেনে টেনে খেতে পারে। তাই ইন্দ্র যাই হোক ওখানে একটু মমতা হয়। তো মমতা জাগার পরে কি হয়, শ্রীকান্ত বলে যে না আমি তোমাকে হেল্প করি। তা শ্রীকান্ত তখন বলে যে না, তুই হচ্ছে ব্রাহ্মণের সন্তান, তোকে করতে হবে না। তা শ্রীকান্ত যাই হোক এইসব ব্যাপারগুলো তো অতটা আমল দেয় না। তা সেই পরিপ্রেক্ষিতে এরকম একটা কথা বলেছে যে সনাতন হিন্দুর ঘরে জন্মিয়া বৈশিষ্ট্য ইত্যাদি পূজা পবিত্র, মানে পবিত্র পূজা রক্তের বংশধর হইয়া জন্মিয়া জন্মগত সংস্কার বশত মৃতদেহ স্পর্শ করাকে একটা ভীষণ কঠিন ব্যাপার বলে মনে করেছি। এটা শ্রীকান্ত বলছে। তারপরে কি বলছে, 10-12 বছর পর, মানে 10-12 বছর পর এই এই ঘটনার 10-12 বছর আগে হবে, একটা ঘটনা ঘটেছিল তাদের পাড়ায়। সেটা কি, অপরাহ্নকালে এক বৃদ্ধ ব্রাহ্মণী মারা গিয়েছিল তাদের পাড়ায়। কি হয়েছে, কাশী থেকে ফেরার পথে তিনি রোগগ্রস্ত এবং এই শহরের রেলগাড়ি থেকে নেমে পড়েন এবং 2 রাত্রি বাস করার পর সকালে প্রাণ ত্যাগ করেছিলেন। এবং বিলাত ফেরত সেই মহিলা এক ঘরে ছিল। মহিলাটি, সেই মহিলাটি ছিল বিলাত ফেরত এবং ছিল এক ঘরে। তাই কি হয়েছিল, এই যে তাকে তার সংস্পর্শে অন্য কেউ আসতো না। এবার সেই লোকটা মারা গিয়েছে, তাকে তো সৎকার করতে হবে। তা কি করে, ছেলে কিছু কিছু ছেলে আছে যে মানে ক্লাবের কিছু ছেলেপেলে থাকে, যেমন যেমন এখন কিছু 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 ক্লাবের ছেলেমেয়েরা যেমন কাজকর্মগুলো করে। এবার ঘটনা হচ্ছে যে তখনকার দিনে ওই ধরনের ছিল না। তখন একটা বেশ পালায় একই বয়সে সমবয়সী একটা বেশ ভালো একটা দল বেঁধে চলাফেরা করতো তারা। তারা কি হয়েছে, ওই মহিলার সৎ কাজ করেছিল। তা এইবার সমাজপতিরা রাত্রি 11টা পর্যন্ত ঘরে ঘরে ঘুরে বেরিয়েছে, আর শর্ত দিয়েছে এদের কেশচ্ছেদ করতে হবে, ঘাট মানতে হবে, আর এমন একটা বস্তু সর্বসম্মুখে ভোজন করতে হবে, মানে সবার সামনে এমন একটা বস্তু সবার সামনে ভোজন করতে হবে। তাহলে এদের এই পাপের প্রায়শ্চিত্ত হবে, তা না হলে হবে না।
তা এইবার ওরা কি হলো যে এত কিছু করা তো যাবে না, তাহলে উপায় কি? বলছে গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন চিকিৎসক ছিল যে কিনা বিনা দক্ষিণায় বাঙালির বাড়িতে চিকিৎসা করতেন। সে বললে, তার কাছে গেল যে এই ব্যাপার, তা কি করা যায়? তিনি বললেন যে ঠিক আছে। তিনি বললেন যে তাহলে এবার গ্রামের সমাজপতিদের ডেকে বললেন যে তাহলে আমি আর চিকিৎসা করব না, আপনারা যদি এইরকম সংস্কার বশত আপনারা যদি এই সমস্ত কাজকর্ম থেকে ছেলে মেয়েদেরকে বিরত রাখেন, তাহলে আমি আর আপনাদের এরকম চিকিৎসা করব না। পরে সমাজপতিরা কি বললেন, না ঠিক আছে, কেশচ্ছেদ তাহলে করতে হবে না, কেশচ্ছেদ করার দরকার নেই। তারপরে কি বললো যে না, তাতেও দেখলো যে না, এরা নরম হচ্ছে না। তখন কি হলো, বললে যে ওই সর্বসমক্ষে যে বস্তুটি খাওয়ার কথা বলেছিল সেটা না খেলেও হবে। তারপরে কি বললো যে না, তারপর বললো যে প্রথম অপরাধ তাই তারা মার্জনা করেছেন। তারপরে সন্ধ্যাবেলায় ডাক্তারবাবুর বাড়ি একে একে সকলের আগমন ঘটল। তাই এই হচ্ছে গেল। আরো অনেকটা বড় আছে, আমি আজকে এই পর্যন্তই পড়ালাম। আস্তে আস্তে বেশ কয়েকটা পর্বে ভিডিওটা বানাবো, অনেকগুলো পর্ব। তাই অনেকগুলো পর্ব, এই 12টা পর্ব, 12টা পর্বের মধ্যে মোটামুটি 4-5টা ভিডিও ছোট ছোট করে করবো, 4-5টা ভিডিও হবে। একবারে অত পড়াতে গেলে পড়ানো সম্ভব না। তাহলে আজকেকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যারা আমার কাছে পড়তে চান তারা অবশ্যই এই উপরে দেওয়া এই নাম্বারটাতে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। বেশ, আজকেকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।